আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ডেভিস স্কিল একটি এসপি ডট নেট এর উপরে কোর্স করিয়ে থাকে। এই কোর্সটি বাংলাদেশে খুবই পপুলার। অনেক 2017 সন থেকে আমরা কোর্সটি চালানোর পর থেকে এখন পর্যন্ত এটা বেশ সুনামের সাথে চলছে। তো আজকে একটা ইন্টারেস্টিং কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখতে চাচ্ছি কম্পেয়ার করে যে বাংলাদেশে আর কারা কারা এসপি ডট নেট এর উপরে কোর্স করাচ্ছে এবং তাদের তাদের সিলেবাস আর আমাদের সিলেবাসের মধ্যে তুলনা করতে চাচ্ছি। অন্যান্য বিষয়ের সাথেও তুলনা করতে চাচ্ছি, প্রাইসিং বা অন্যান্য কিছু। আহ, মোট কথা কোর্সগুলো তুলনা করতে চাচ্ছি যে ডেভ স্কিলের এসপি ডট নেট কোর্স আর অন্যান্য এসপি ডট নেট কোর্সগুলোর মধ্যে আহ, কেমন তুলনা করা যায়। তবে এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে শুধু কোর্সের সিলেবাস দেখে আসলে কম্পেয়ার করাটা একটু ডিফিকাল্ট। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রশিক্ষক আলাদা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রশিক্ষণের প্রসেস আলাদা। আহ, এই অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আসলে কাজ করে যে এই প্রশিক্ষণটা কেমন হবে, কোয়ালিটি কেমন হবে, শিক্ষকের অভিজ্ঞতা, শিক্ষকের স্কিল, এগুলো যেমন ম্যাটার করে, ঠিক তেমনি ম্যাটার করে যে প্রশিক্ষণের প্রসেস, প্রশিক্ষণে যেই অফারগুলো দেওয়া হয়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়ে থাকে, সেগুলোর ভিতরে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। তো যাই হোক, চলেন দেখা যাক। আমরা শুরু করি। তো গুগলে সার্চ করে দেখি এসপি ডট নেট ট্রেনিং ইন বাংলাদেশ দিলে কি আসে। তো সার্চের একদম প্রথমে যেটা আসছে পিপল অ্যান্ড টেক দেখতে পাচ্ছি। তারপরে সেকেন্ড আসছে দুসরা সফট। দুসরা সফট এটা কি বাংলাদেশের কিনা আমি অবশ্য ঠিক শিওর না, নাম আগে কখনো শুনি নাই। এনিওয়ে খুলি, ইনফোসিস টেকনোলজি, এবং শেষ পর্যন্ত আছে ওস্তাদ। আর 5 নম্বরে আছে এস ডেভি স্কিল। আর আরেকটা আছে কুইক এক্সপার্ট। সো প্রথম 5টা লিঙ্ক, এরপরে মনে হচ্ছে এগুলোই রিপিট হচ্ছে। লিডস তো আপাতত থাকার কথা না। সো আমরা বেশ কয়েকটা আমরা ওপেন করলাম। সো চলেন প্রথমে ডেভি স্কিলের কোর্সটা দেখি। ডেভি স্কিলের কোর্স ফি 30,000 টাকা, 6 মাসের কোর্স। এবং আপনারা হয়তো জানেন যে এই কোর্সটাতে ভর্তি হতে হলে আগে আসলে সি শার্প কোর্সটা করে আসতে হয়, যেটা আবার 3 মাসের কোর্স এবং 8,000 টাকা। এটা করে আসতে হয়। এটার সম্পূর্ণ আলাদা একটা সিলেবাস আছে যেখানে সি শার্পের টপিকগুলো কভার করা হয়ে থাকে। তো আমরা এএসপি ডট নেট এর উপরেই প্রথমে ফোকাস করি। সো এএসপি ডট নেট এর কোর্সের সিলেবাসটাই আমরা দেখি। তো এখানে কোর্সটা শুরু হয় প্রথমে ভার্সন কন্ট্রোলিং দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গিট ফ্লো নিয়ে আলাপ করা হচ্ছে, ভার্সন কন্ট্রোলিং এর বিভিন্ন কমান্ড, এবং আসলে আরো অনেক কিছুই আলাপ করা হয় এখানে। যদিও এখানে সিলেবাসে বেশ সংক্ষিপ্ত ভাবেই ব্যাপারটা তোলা হয়েছে। যেমন হচ্ছে যে আমি আর একটু জুম করছি। আহ, তো যেমন হচ্ছে যে ব্রাঞ্চিং করা, মার্জ করা, তারপরে পুল রিকোয়েস্ট তৈরি করা, মার্জ কনফ্লিক্ট রিজলভ করা, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখানো হয়, কিন্তু এগুলো একটাও কিন্তু সিলেবাসে আসলে উল্লেখ করা হয় না। এটা আমাদেরই অবশ্যই গাফিলতি বলা যেতে পারে। তারপরে সি শার্পের কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলাপ করা হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হচ্ছে রিফ্লেকশন, এটা ইন ডেপথে দেখানো হয়ে থাকে। এটা সি শার্পের টপিক। এটা আসলে এসপি ডট নেট কোর্সে সাধারণত থাকে না। এরপরে শুরু হয়ে যায় এসপি ডট নেট এর বিভিন্ন নাটস অ্যান্ড বোল্টস, মডেল ভিউ কন্ট্রোলার, ইন ডেপথে আলাপ করা, নুগেট প্যাকেজ গুলো কিভাবে আমরা করে থাকি, রাউটিং কিভাবে কনফিগার করা হয়। তারপরে হচ্ছে গিয়ে রেজোর পেজের বিভিন্ন ব্যাপার স্যাপার গুলো নিয়ে আলাপ করা হচ্ছে। তারপরে চলে যাচ্ছে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন এবং লগার কনফিগারেশনে। এরপরে আমরা যাই হচ্ছে গিয়ে এসকিউএল সার্ভার নিয়ে বিভিন্ন বিষয় আলাপ করা হয় ইন ডেপথে। এখানে যদিও টপিক কিন্তু আসলে আমরা কমই উল্লেখ করেছি, দেখেন শুধুমাত্র স্টোর প্রসিডিউর, ফাংশন, এগুলো নিয়ে আলাপ করা হয়েছে, ডাইনামিক এসকিউএল, দ্যাটস ইট। কিন্তু এখানে আমরা আরো বেশ কিছু জিনিস দেখে থাকি। তবে এর বেশিরভাগ আসলে সি শার্প কোর্সে আমরা কভার করে ফেলাতে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। যেমন ডেটাবেজের ব্যাকআপ কিভাবে নিতে হয়, ডেটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা, রিলেশনশিপ তৈরি করা,
ইউজার তৈরি করা, পারমিশন কন্ট্রোল করা, এই বিষয়গুলো আগে এখানে এসপি ডট নেট কোর্সে ছিল। এগুলোকে আমরা রিপিট হওয়ার কারণে সি শার্প কোর্সেই এখন কভার করি, এখানে আর আলাদা করে করা হচ্ছে না। এরপরে বুটস্ট্র্যাপ নিয়ে আলাপ করা হয়, স্যাস নিয়ে আলাপ করা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস নিয়ে আলাপ করা হয়, সলিড প্রিন্সিপালস, তার সাথে হচ্ছে আরো 5টা ডিজাইন প্রিন্সিপালস নিয়ে আলাপ করা হয়, ডিজাইন প্যাটার্ন 10টা নিয়ে আলাপ করা হয়, ইউজ কেস, ক্লাস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, এগুলা ইউএমএল নিয়ে আলাপ করা হয়, তারপরে হচ্ছে আপনার ক্লিন আর্কিটেকচার নিয়ে আলাপ করা হয় ইন ডেপথে। এই জিনিসগুলো কিন্তু হ্যান্ডস অন ইন ডেপথে আলাপ করা হয়, ধাপে ধাপে করে করে দেখানো হয় যে কিভাবে ক্লিন আর্কিটেকচারের লেয়ার গুলো সেট আপ করা হয়, কোনটা রাইট কোনটা রং, ডিজাইন প্যাটার্ন গুলো কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয়, এই বিষয়গুলো দেখানো হয়। এরপরে ক্রুডের এক্সাম্পলে চলে যাওয়া হয়, সেখানে বিভিন্ন ভাবে জিনিসটা দেখানো হয়, এডিও ডট নেট দিয়ে দেখানো হয়, এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে দেখানো হয়, তারপরে ডাইনামিক এসকিউএল ব্যবহার করে দেখানো হয়, অ্যাডভান্স সার্চ করে দেখানো হয়, বিষয়গুলো দেখানো হয়। এন্টিটি ফ্রেমওয়ার্কের সাথে মাইগ্রেশন, ডিবি কনটেক্সট, ডেটা সিডিং, এই সব কিছু ক্রুডের সাথে আমরা দেখানো হয়, দেখিয়ে থাকি। এরপরে অটো ম্যাপার ব্যবহারটা দেখানো হয়, তারপরে ওয়ার্কার সার্ভিস দেখানো হয়, আর সিকিউরিটি নিয়ে বিভিন্ন জিনিস আলাপ করা হয়, এসকিউএল ইনজেকশন, সিএসআর, এফডিডস, স্ক্রিপ্ট ইনজেকশন, আর অন্যান্য সিকিউরিটির ব্যাপারে যেসব ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো নিয়ে আলাপ করা হয়। এসপি ডট নেট কোর আইডেন্টিটি নিয়ে বিভিন্ন ব্যাপারগুলো হ্যান্ডস অন দেখানো হয়, যেমন ক্লেম বেসড, পলিসি বেসড, রোল বেসড, এগুলো কিভাবে আমরা কনফিগার করে থাকি প্র্যাকটিক্যালি। এরপর ওয়েব এপিআই নিয়ে আমরা কিভাবে কাজ করি, জেডাব্লিউটি দিয়ে কিভাবে এই কাজগুলো করা হয়, কোর্স ইমপ্লিমেন্টেশন কিভাবে করা হয়, ওয়েব এপিআই এর সাথে অ্যাঙ্গুলারের কমিউনিকেশনটা কিভাবে হয়, এই বিষয়গুলো আলাপ করা হয়। ওয়ার্কার সার্ভিসের কথা বললাম অলরেডি, এটা দিয়ে আলাপ করা হয়। ইউনিট টেস্ট নিয়ে আলাপ করা হয়, যে প্রজেক্টে আমরা কিভাবে ইউনিট টেস্ট করতে পারি, এই বিষয়গুলো আলাপ করা হয়। তারপরে ডকারাইজেশন, প্রজেক্টকে কিভাবে আমরা ডকারাইজ করে থাকি সেই জিনিসটা দেখানো হয়, ডকার ডকার কম্পোজ দুইটা দিয়েই। এডাব্লিউএস এর বিভিন্ন ফিচার গুলো দেখানো হয়, এডাব্লিউএস আমরা কিভাবে সার্ভার তৈরি করতে পারি, সেখানে কিভাবে আমাদের প্রজেক্ট ডিপ্লয় করতে পারি, আমাদের কোডিং এ আমরা এই ফিচার গুলো এডাব্লিউএস এর কিভাবে ব্যবহার করতে পারি। তারপর টাইপস্ক্রিপ্ট এবং অ্যাঙ্গুলার দিয়ে কিছু আলাপ করে আমরা অ্যাঙ্গুলারের সাথে ওয়েব এপিআই এর ইন্টিগ্রেশনটা কিভাবে হয় সেটা দিয়ে আমরা কোর্সটা শেষ করছি। তো আমরা হচ্ছে গিয়ে দেখলাম। সো আমরা চলেন অন্যদের কি আছে সেটা দেখি। সো এটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি পিপল অ্যান্ড টেকের কোর্স ফি হচ্ছে 20,000 টাকা, ডিসকাউন্ট দেওয়ার পরে। অরিজিনাল কোর্স ফি ছিল 30,000 টাকা, যেটা আমাদের কোর্স ফি সমান ছিল, বাট এখন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সো এখানে কি কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অফার তারা তুলে ধরেছেন। একটা অফার নিয়ে রিসেন্টলি খুবই হচ্ছে গিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে জব প্লেসমেন্ট অ্যান্ড সাপোর্ট। আমাদের সাইটে এ ধরনের বিভিন্ন ধরনের অফারের ব্যাপারে আমরা কোনো কিছু তেমন মেনশন করি নাই। সো অ্যাসেসমেন্ট অ্যান্ড সার্টিফিকেট, অ্যাসেসমেন্ট আমাদেরও আছে, সার্টিফিকেট পাস করলে আমরা কেবল দেই। আর এটার কোর্স ডিউরেশন হচ্ছে 4 মাস, আমাদেরটার কোর্স ডিউরেশন হচ্ছে 6 মাস। সো 4 মাস হলে আমরা 20,000-এ করতে পারি, কিন্তু 6 মাসে আমাদের 30,000 হচ্ছে। জব প্লেসমেন্ট সাপোর্ট, এই বিষয়টা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে জব প্লেসমেন্ট সাপোর্টের আওতাভুক্ত আসলে কি। যেমন হচ্ছে যে আমাদের জব প্লেসমেন্ট সাপোর্টে আমরা যেটা ইন্ডিকেট করি সেটা হচ্ছে যে প্রপার গাইডলাইন, যে ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করতে হবে দেশে বিদেশে, কিভাবে জবে অ্যাপ্লাই করতে হবে, সিভি কিভাবে লিখতে হবে, সিভি লেখার ফরম্যাট পর্যন্ত আমরা দেখিয়ে দেই। এবং স্টুডেন্টরা যখন সিভি লেখে, যারা পাশ করে তাদেরকে আমরা পাশ করার পরে একটা আনপেইড ইন্টার্নশিপে নিয়ে আসি। সেই ইন্টার্নশিপে তারা যখন সিভি লেখে সেই সিভি গুলা রিভিউ করে দেওয়া হয়, যে ঠিকঠাক মতো লেখা হয়েছে কিনা, কি কি কারেকশন করতে হবে সেটা বলে দেওয়া হয়, এবং কোন ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে, ইন্টারভিউতে প্রশ্নগুলো কিরকম হতে পারে, এবং প্রশ্নগুলোর জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি কি সিলেবাস কভার করা দরকার, এগুলোর ব্যাপারে ইন ডেপথে কোর্সকালীন সময় আলাপ করা হয়। কোন ধরনের কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করা ঠিক, কোনগুলো ভালো সফটওয়্যার কোম্পানি, কোনগুলো খারাপ সফটওয়্যার কোম্পানি, কি কি লক্ষণ দেখলে সেখান থেকে সরে আসতে হবে, এইসব বিষয়গুলো ইন ডেপথে আলাপ আলোচনা করা হয়। এখন যদি এটা নিয়ে আলাপ করা হয় যে আমরা রেফার করে দেই কিনা, আমরা কিছু কিছু কোম্পানিতে রেফার করে দেই এবং দিয়েছি, বাট ইদানিং আমরা জিনিসটা নিয়ে একটু কম কাজ করছি, আবার সামনে হয়তো আরো বেশি কাজ করার ইচ্ছা আছে। তো আমাদের যেমন অন্যরকম সফটওয়্যারের সাথে আমাদের একটা ভালো লিয়াজত ছিল, তাদেরকে আমরা ব্যাচ 3 থেকে শুরু করে ব্যাচ 10 পর্যন্ত রেফার করে দিয়েছি, এবং অনেকে সেখানে জবে জয়েন করেছে, অনেকে। ব্যাচ 7 থেকে সর্বোচ্চ 7 জন জয়েন করেছিল, পাশই করেছিল মনে হয় 8-9 জন।
তার মধ্যে 7 জনই হচ্ছে গিয়ে সেখানে জয়েন করেছে বলে আমি জানি। তো এরকম প্রতি ব্যাচ থেকে 3 জন 4 জন করে সেখানে জয়েন করতো। তো আমরা আরো বিভিন্ন কোম্পানির সাথে এই ব্যাপারে কাজ করতে চাই, যাতে হচ্ছে যে আমরা ভালো কোম্পানিগুলোতে আমাদের স্টুডেন্টদেরকে পাঠাতে পারি। আমাদের সবচেয়ে বেশি টেনশন যে আমাদের স্টুডেন্টরা যেন আমাদের কাছ থেকে এমন কোনো কোম্পানিতে না যায় যেটা তারা পছন্দ করবে না। তো যাই হোক, সিলেবাসটা দেখি। এখানে হচ্ছে গিয়ে প্রথমে ইন্ট্রোডাকশন টু ডটনেট ফ্রেমওয়ার্ক। সো ডটনেট ফ্রেমওয়ার্ক এবং কোরের মধ্যে তুলনা পার্থক্য এগুলো আমরাও আলাপ করে থাকি, যদিও আমরা আলাদা করে মেনশন করি নাই। তারপরে হচ্ছে গিয়ে আহ, যেটা দেখতে পাচ্ছি যে ভিউ নিয়ে যেটা আলাপ করা আমরাও করে থাকি, রেজর সেই জিনিসগুলো আছে এখানে। তারপরে হচ্ছে এসপি ডট নেট এর কন্ট্রোলার নিয়ে আলাপ। সো আমরা একবারে সিম্পল ভাবে এই সবগুলো ফিচারকে মডেল ভিউ কন্ট্রোলারের আলাপ হিসেবে একটা আইটেম হিসেবে দিয়ে দিয়েছি। সো আমি যেটা দেখতে পাচ্ছি, ডিপেন্ডেন্সি ইনজেকশনের ব্যাপারে এখানে কি করা হচ্ছে সে ব্যাপারটা একটু দেখতে চাচ্ছি। ডিপেন্ডেন্সি ইনজেকশন ইন কন্ট্রোলার আলাপ করা হচ্ছে এখানে, অ্যাকশন ইনজেকশন। তারপরে হচ্ছে গিয়ে মডেল ভ্যালিডেশন, এই জিনিসগুলো আমাদের কোর্সেও করানো হয়ে থাকে। তো এগুলা এসপি ডট নেটের টিপিক্যাল টপিক হিসেবে আমরা ধরে নিয়েছি। রাউটিং, এই জিনিসগুলো আমাদের এখানেও থাকে। এন্টিটি ফ্রেমওয়ার্ক আমরাও দেখলাম যে আমরা করাচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে সিকিউরিটি, অথেন্টিকেশন, অথরাইজেশন, যেটা আমরা আইডেন্টিটি নিয়ে যে কাজ সেটার মধ্যে দেখলাম। তারপর হচ্ছে গিয়ে প্রজেক্ট ওয়ার্ক চলে আসলো। তো প্রজেক্ট ওয়ার্ক আমাদেরও প্রজেক্ট করানো হয়, প্রজেক্টের কাজ দেওয়া হয় কোর্সে। তো আমরা এটা থেকে অন্যদিকে চলে যাই, সেটা হচ্ছে যে এমবিসি, ইন্ট্রোডাকশন টু এমবিসি। আচ্ছা, আমি একটু রং সিকোয়েন্সে চলে গেছি, আমি এই সিরিয়ালে যাচ্ছিলাম, বাট এটা আসলে ডানে বামে যাবে। সো এমবিসি নিয়ে আরো ইনডেপথে আলাপ করা হচ্ছে, রেজর ভিউ নিয়ে আলাপ করা হচ্ছে। সো এমবিসির উপরেই আমরা এখানে আলাপ করছি, মডেল নিয়ে আলাপ করছি। সেম জিনিসগুলো অনেক আইটেম হিসেবে এখানে আছে, যেটা আমাদের কোর্সে আসলে দুই একটা টপিক হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা যদি আবারও যাই, যে এখানে যেমন হচ্ছে গিয়ে সিম্পল মডেল ভিউ কন্ট্রোলার ইন ডেপথ, বা শেষ। ঠিক আছে। কনফিগার রাউটিং এরকম দুই একটা আছে এখানে, দুই একটা আছে ট্যাগ হেল্পার, এইচটিএমএল হেল্পার, লেআউট পেজ, চাইল্ড পেজ, পার্সিয়াল সেক্টর। তো এই সিম্পল কয়েকটা টপিক দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। খুব বেশি এখানে মডেল নিয়ে আলাপ আলোচনা, মডেলের এই সেই সবকিছু আছে, কিন্তু এগুলো এখানে ওভাবে আলাদা করে তুলে ধরা হয় নাই। ডিপেন্ডেন্সি ইনজেকশন এবং লগআর কনফিগারেশন একই আইটেমের আন্ডারে আমরা রেখেছি। সো এখানে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের ব্যাপারে দেখেছি। তারপরে অ্যাজাক্স আর যে কোয়েরি, এই বিষয়গুলো আমরা কিন্তু যখন হচ্ছে গিয়ে ভিউ নিয়ে কাজ করতে যাই তখন আমরা দেখি। তারপরে হচ্ছে গিয়ে লিঙ্ক করি। লিঙ্কটা আমরা যেটা বললাম এটা আমাদের সি শার্প কোর্সেই আমরা কভার করে আসি। এসপি ডট নেটে আমরা ধরে নেই যে এটা আমাদের জানা আছে। এন্টিটি ফ্রেমওয়ার্ক আমরা দেখছি যে আছে আমাদের সিলেবাসে। তারপরে এখানে ঠিক বোঝা গেল না, কোর অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট। আচ্ছা, ডিপ্লয়মেন্ট। সো ডিপ্লয়মেন্টে রিমোট সার্ভারে কিভাবে পাবলিশ করে ডিপ্লয় করা হয় সেই বিষয়টা দেখানো হচ্ছে। এমএস এসকিউএল সার্ভারের ব্যাপারে দেখানো হচ্ছে। তো এমএস এসকিউএল সার্ভারের ব্যাপারে আমরা অনেক কিছুই সি শার্প কোর্সে কভার করে আসছি। তারপরে যে জিনিসগুলো আমরা কভার করছি, এখানে যেমন ডাইনামিক এসকিউএল এর ব্যাপারটা দেখতে পাচ্ছি না, সেটা আমাদের ওখানে আছে। ফাংশন, ডাইনামিক এসকিউএল, এই জিনিসগুলো নিয়ে আমরা বেশি কাজ করে থাকি। টিএসকিউএল এর ব্যাপারটা আছে, যেটা স্টোর প্রসিডিউর নিয়ে কাজ করার সাথে আসতে পারে। তো আমরা স্টোর প্রসিডিউর এবং বিল্ট ইন ফাংশনের কথা আছে। সো এখানে এরকম কিছু সিমিলার টাইপের জিনিস আছে। তো এতটুকুই। তো আমরা এখানে যেটা কমতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডকারের ব্যাপারে এখানে কিছু দেখতে পাচ্ছি না, এডাব্লিউএস বা ক্লাউড কম্পিউটিং এর ব্যাপারে দেখতে পাচ্ছি না। ক্লিন আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন, এই জিনিসগুলো দেখা যাচ্ছে না। রিফ্লেকশনের ব্যাপারে আমরা কেন হচ্ছে গিয়ে আমাদের কোর্সে এত এমফাসিস করলাম, সেটা হচ্ছে যে রিফ্লেকশনের কিছু কনসেপ্ট আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্টের অনেক ইন ডেপথ কনসেপ্টকে ক্লিয়ার করে দেয়। এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এনটিটি ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে, সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা যেসব ফিচার ব্যবহার করি, প্লাগ ইন, তারপরে কনফিগারেশন ফাইল, এগুলো কিভাবে কাজ করে, সিরিয়ালাইজেশন কিভাবে কাজ করে, বুঝতে হলে রিফ্লেকশন জানা লাগে। এই জন্য হচ্ছে গিয়ে রিফ্লেকশনের ফিচারটা আমরা ওখানে কভার করছি। তো এখানে সেটা নাই। তারপরে হচ্ছে গিয়ে আপনার ইউনিট টেস্টিং এর বিষয়টা নাই। আহ, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না। ডিজাইন প্যাটার্ন এবং ডিজাইন প্রিন্সিপাল, তারপরে হচ্ছে গিয়ে আপনার ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইন প্যাটার্ন, ইউএমএল ডায়াগ্রাম, এই বিষয়গুলো এখানে রাখা হয় না। এখানে শুধুমাত্র এএসপি ডট নেট এর উপরেই ফোকাস দেওয়া হয়েছে। সো আমাদের ওই টপিকগুলো এএসপি ডট নেট কোর্সে ভরার বিষয়টা কেন, কারণ আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড এখন যেসব সফটওয়্যার ডেভেলপ হয়
ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালিও, সেখানে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আরো একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোলিং, যেটা গিটের উপরে আমরা এক্সটেন্সিভ কিছু ক্লাস নেই। প্রফেশনালি ভার্সন কন্ট্রোলিংটা কিভাবে ব্যবহার করা হয় সেই বিষয়টাও এখানে নাই। তো এখানে মূলত হচ্ছে কি ASP.NET কেই ফোকাস করা হয়েছে। তো আমাদের ওই টপিকগুলো কভার করার কারণ, একজন পরিপূর্ণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে কাজ করতে হলে একটা মডার্ন সফটওয়্যার কোম্পানিতে এই নলেজগুলো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন, ভার্সন কন্ট্রোলিং, ক্লাউড কম্পিউটিং, ডকার, ইউনিট টেস্টিং, এই বিষয়গুলোকে ওখানে ইন্টিগ্রেটেড ভাবে রেখেছি। জিনিসগুলো কিন্তু খালি একটা থিওরিটিক্যাল টপিক হিসেবে কভার করার জন্য আমরা কভার করি না, বরং হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড ভাবে জিনিসগুলো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কোন স্টেজে কোনটা কাজে লাগে সেটা দেখার জন্য আমরা ব্যবহার করি। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি পরেরটাতে। সো দুসরা, আমি জানি না স্পেলিংটা ঠিক কিনা, দুসরা সফট লিমিটেড। সো এটা আসলে কি বাংলাদেশি কোম্পানি কি না, একটু বাংলাদেশের এখানে হটলাইন নাম্বার আছে অবশ্য। আহ, বাংলাদেশের বিভিন্ন পেমেন্ট গেটওয়েও আছে। সো এনিওয়ে ধরে নিচ্ছি বাংলাদেশেরই, এবং হ্যাঁ ধানমন্ডিতে, সো বাংলাদেশেরই কোম্পানি মনে হচ্ছে। তো এখানে আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না। আমি ঠিক শিওর না যে এখানে আসলে সিলেবাস আছে কিনা। কোর্স প্রাইস 30,000 টাকা এক্সক্লুডিং ভ্যাট এবং ট্যাক্স। তার মানে ভ্যাট ট্যাক্স যদি আপনি দেন তাহলে আরো বেশি পড়তে পারে। আর এটা হয়তো বা অন সাইট ট্রেনিংও হতে পারে, আমার যা মনে হচ্ছে আর কি। বাট এখানে আমরা ইন ডিটেল কোর্স ফি, আচ্ছা কোর্স আউটলাইনটা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এখান থেকে আমরা দেখি। তো ওভারভিউ অফ ASP.NET কোর, ভিজুয়াল স্টুডিও ইনস্টলেশন, টুল ইনস্টলেশন আমরা তো দেখাই, আলাপ করি। কোডিং স্ট্যান্ডার্ড আছে, তারপরে হচ্ছে গিয়ে লার্নিং মাইলস্টোন, এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট আছে। আমরা এগুলো বলি যে জেনে আসতে হবে, এগুলো আমরা বেসিক থেকে করাই না, যদি কারো হেল্প লাগে সেটা করানো যায়। তারপরে ASP.NET কোর কন্ট্রোলার, বাইন্ডিং অ্যান্ড ম্যানেজিং ভিউস। তো এখানে ওই যে মডেল ভিউ কন্ট্রোলারের ব্যাপারটা আছে, মডেল ভ্যালিডেশন এগুলো আছে। তারপর রাউটিং, এগুলো আমরাও করাচ্ছি, অন্যরাও করাচ্ছে। তারপরে ভিউ ব্যাক ডাটা ট্রান্সফার হ্যান্ডলিং, এটা করানো হচ্ছে। তারপরে টেম ডাটা, এগুলো আমাদের মানে প্রত্যেকটা করানো হচ্ছে, কিন্তু আমরা আলাদা টপিক হিসেবে এগুলাকে উল্লেখ করছি না। তারপরে এন্টিটি ফ্রেমওয়ার্ক আসছে এখানে। C# অ্যাডভান্স প্রোগ্রামিং টেকনিক, নট শিওর যে কি কি আছে এখানে। আমাদের C# কোর্সে অনেক অ্যাডভান্স টেকনিক দেখানো হচ্ছে, বাট সেটা আলাদা কোর্স। তারপর লাইভ প্রজেক্টে চলে যাওয়া হচ্ছে, ইন্টিগ্রেট ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। তারপরে হচ্ছে অপটিমাইজিং পারফরমেন্স। তো এখানে সিলেবাসে আসলে খুবই কম দেওয়া হয়েছে, আমরা যত শর্টকাটে লিখেছি তার থেকেও তারা অনেক অনেক কম লিখেছে, ইভেন ASP.NET সম্পর্কেও। আর আমি যেগুলো বললাম যে আমরা যেমন এডিশনাল যেসব ভার্সন কন্ট্রোলিং, ক্লিন আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন বা অন্যান্য জিনিস, মাইক্রো সার্ভিস, CQRS, এই যে বিষয়গুলো, ডকার, AWS, এগুলো নিয়ে যে আমরা আলাপগুলো করি সেগুলো এখানে টোটালি কিছু নাই। তো এটা হচ্ছে কিন্তু কোর্স ফির দিক থেকে কিন্তু আমাদের সমানই, বাট এটা যদি অন সাইট কোর্স হয় তাহলে ডেফিনেটলি এটার প্রাইস একটু বেশি হবে। কারণ হচ্ছে যে অন সাইটে আপনার ট্রেনিং করতে গেলে সেখানে ল্যাব আছে, কম্পিউটার আছে, এগুলার ফিজ আছে। সো অবশ্যই অ্যাকোমোডেশন স্পেসও লিমিটেড, সো এই জন্য হচ্ছে গিয়ে ফিজ বেশি থাকাটা স্বাভাবিক। সো আমি ফিজকে আসলে বেশি প্রায়োরিটি দিচ্ছি না এখন, বাট একটা রিজনেবল কম্পারিজন করছি যে আপনাকে যদি ASP.NET শিখতে হয় তাহলে কোর্স ফিটা কেমন হতে পারে আর কি। সো এরপরে হচ্ছে গিয়ে আমরা আসছি ইনফো সিস্টেমে, ইনফো সিস্টেম লিমিটেড। সো ওনাদের কোর্স ফি 20,000 টাকা। কোর্স ডিউরেশন 6 মাসের, যেটা আমাদের কোর্স ডিউরেশনের সমান। পার ডে ক্লাস 2 আওয়ার্স করে, আমাদের সমানই। 2-3 দিন ক্লাস হতে পারে, আমাদের 2 দিন ক্লাস হয়। তো কোর্স কারিকুলামটা আমরা দেখি চলেন। সো এখানে CLR আর্কিটেকচার, আচ্ছা এটা হচ্ছে গিয়ে আর কি। CLR আর্কিটেকচার বলতে হচ্ছে গিয়ে আপনার কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম, যেটা ডটনেট ফ্রেমওয়ার্কের আসলে ইন্টারনাল বিষয়, সেগুলোর ব্যাপারে আলাপ করা হচ্ছে। এটা নিয়েও আমরাও আলাপ করে থাকি, সাধারণত C# কোর্সেই বেশি আলাপ করে থাকি। হিস্ট্রি অফ ASP.NET, ASP.NET কোর, এগুলো আলাপ আলোচনা আমাদের কোর্সেও করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে C#। তো এখানে আমাদের C# কোর্সে যে টপিকগুলো সেগুলো এখানে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে টপিকগুলো আমরা C# কোর্সে করাই সেগুলো অনেকগুলোই আছে, বাট আমরা এটা ASP.NET এ করাই না, এটা আমরা সম্পূর্ণ হচ্ছে গিয়ে আলাদা কোর্সে, আমাদের C# কোর্সে করাই। সো C# কোর্সে করানোর পিছনে আমাদের একটা রিজন ছিল যে কোর্সে C#টা ভালোভাবে শিখে কিছুদিন পরে যেন মানুষ ASP.NET এ আসতে পারে। কারণ একটা ল্যাঙ্গুয়েজ আপনি যখন শিখছেন তখন সেটা শেখার সাথে সাথে আবার যদি হচ্ছে গিয়ে আপনি ফ্রেমওয়ার্ক কোর্সে আসেন, অনেক সময় ল্যাঙ্গুয়েজটাই ভালো মতো আয়ত্ত না হওয়ার কারণে ফ্রেমওয়ার্ক কোর্সটাতে এসে
খুব বেশি চাপাচাপি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে হচ্ছে আমরা জিনিসগুলোকে আলাদা কোর্সে রেখেছিলাম। তবে এটা অনেকেই বুঝতে পারে না, অনেকেই আসলে কম্বাইন্ড কোর্স চায়। আমরাও হয়তো ভবিষ্যতে এটাকে কম্বাইন করে ফেলতে পারি, কিন্তু আসলে উত্তম হচ্ছে আলাদাভাবে সি শার্পটা শিখে কিছুদিন গ্যাপ দিয়ে প্র্যাকটিস করে তারপরে আসলে এসপি ডট নেটে আসা। তারপরে মাই এসকিউএল সার্ভারের ব্যাপারে আলাপ আলোচনা, এটা আমাদের কোর্সেও করা হয়। এখানে কি কি আছে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে এসকিউএল। তো এসকিউএল আমরা করাই না, এসকিউএল আমরা বলে দিই যে আপনাকে জেনে আসতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ডিএমএল নিয়ে আলাপ করা হচ্ছে, বিল্ট ইন ফাংশন আছে, গ্রুপিং এগ্রিগেট, মানে এসকিউএল কোয়েরি নিয়ে এখানে বেশি আলাপ করা হচ্ছে। আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনার ডাইনামিক এসকিউএল কিভাবে লেখা যায়, তারপরে হচ্ছে গিয়ে আপনার স্টোর প্রসিডিউর ফাংশন কিভাবে লেখা যায়, প্রজেক্ট কিভাবে আপনি ডেটাবেস কিভাবে ব্যাকআপ নিতে পারবেন, রিস্টোর করতে পারবেন, আপনার ডেটাবেসের ফাইল সিস্টেমের মধ্যে কোথায় এগুলো স্টোর হয়, এগুলো নিয়ে আলাপ করি। তো এখানে হচ্ছে গিয়ে আপনার এসকিউএল নিয়ে বেশি আলাপ করা হচ্ছে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে এইচটিএমএল 4 এবং 5 নিয়ে ইন ডেপথে, মানে বেসিক কন্টেন্ট বেশি দেখা যাচ্ছে আর কি। আমরা আবার বেসিকটা এত কাভার করি না। আমরা আপনার এইচটিএমএল সিএসএস এগুলো জানা থাকতে হবে, এগুলো আমরা রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে দিই। তো আমরা এখানে যে এইচটিএমএল 4 5 নিয়ে আলাপ করা হয়েছে, এটার কোনোটাই আসলে আমাদের কোনো কোর্সেই সি শার্প কোর্স এবং এসপি ডট নেট কোর্স কোনোটাতেই আলাপ করা হয় না। সিএসএস নিয়েও আমরা তেমন কোনো আলাপ আসলে করি না। তবে সিএসএস এর একটা অ্যাডভান্স ফর্ম আছে, এসসিএসএস বা স্যাস, সেটার ব্যাপারে আমরা কিছু আলাপ করি। তবে সেটা আপনাকে বুঝতে হলে অবশ্যই সিএসএস আগে থেকে জানতে হবে। তো সিএসএস নিয়ে আমরা আলাপ করছি না আমাদের কোর্সে। জাভাস্ক্রিপ্ট নিয়েও এখানে বেসিক নিয়ে আলাপ করা হচ্ছে, জাভাস্ক্রিপ্টের বেসিক নিয়েও আমাদের কোর্সে আলাপ করা হয় না। এগুলো আমরা রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে দিই যে আপনাকে জেনে আমাদের কোর্সে আসতে হবে। এসকিউএল, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই চারটা জিনিস আপনাকে আগে থেকে জানতে হবে আমাদের এসপি ডট নেট কোর্সে জয়েন করতে হলে। বেসিক জানলেই হবে, অ্যাডভান্স লেভেলে জানতে হবে না, কিন্তু আগে থেকে আপনাকে বেসিক জানতে হবে। এরপর আছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের বেসিক নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের কোর্সেও কিছু আলাপ করে থাকি, খুব ইন ডেপথে করা হয় না। কিন্তু আমরা হচ্ছে গিয়ে যেটা করে থাকি সেটা হচ্ছে যে গ্রিড সিস্টেম আলাপ করি, এবং আমরা থিম ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে সেটা হচ্ছে গিয়ে আলাপ করে থাকি। সো এটা হচ্ছে গিয়ে আমরা আহ, কিছুটা এখান থেকে যা আছে তার কিছুটা আমরা আলাপ করি, আবার কিছুটা আলাপ করি না। তারপরে ক্লায়েন্ট সাইড ইন্টারঅ্যাকশন ইউজিং jQuery। তো jQuery আমাদের কিছু কাজ হয়, তাও jQueryও আমরা হচ্ছে গিয়ে খুব এক্সটেন্সিভলি আলাপ করি না। এই জিনিসগুলো আমরা সাজেস্ট করি যে আগে থেকে জেনে আসতে হবে। তারপরে এসপি ডট নেট শুরু হয়ে গেলে এসপি ডট নেট কোর কি, রাউটিং কি, কন্ট্রোলার কিভাবে কাজ করে, অ্যাকশন কিভাবে কাজ করে, এই বেসিক গুলো যেগুলো আমরা খুব অল্প একটা দুইটা টপিকের মাধ্যমে মেনশন করে দিয়েছি, সেই পুরো জিনিসটাই এখানে আছে। ক্রুড অপারেশন ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক, এটা আমাদের একটা সেপারেট টপিকে ছিল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আছে। ট্যাগ হেল্পার, এইচটিএমএল হেল্পার, এগুলো নিয়ে আমরা আলাপ করে থাকি। ভিউ, এগুলো সবই আমরা আলাপ করে থাকি। রিপোজিটরি ডিজাইন প্যাটার্নটা নিয়ে এখানে আলাপ করা হয়েছে, একটা ডিজাইন প্যাটার্ন এখানে আছে। তবে এখানে আমরা যে লেভেলে আসলে ডিজাইন প্যাটার্ন গুলো অ্যাপ্লাই করি, সাধারণত অন্যরা সেইভাবে এই ডিজাইন প্যাটার্ন গুলো আলাপ করে না। আমরা যেভাবে করি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করি। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের যে ডিজাইন প্যাটার্ন আলাপ করার অ্যাপ্রোচ এবং আমাদের ইমপ্লিমেন্ট করার অ্যাপ্রোচ, এটা আসলে একদম ইন্টারন্যাশনাল কোয়ালিটির হয়ে থাকে। অনেকেই হয়তো সেই লেভেলটা মেনটেন করে না, বাট আমি না দেখে বলতে পারছি না। টপিক কম্পেয়ার করছি, কাজে টপিক নিয়েই বলবো। সো টপিকটা এখানে আছে। তারপরে লগিং বা এরর লগার, এই টপিকটা আছে আমাদের। যদিও সেরিলগ না কোনটা ব্যবহার করা হচ্ছে সেটা বলা হয় নাই। আমরা সাধারণত সেরিলগ ইমপ্লিমেন্টেশন করে থাকি, এবং বিভিন্ন ধরনের সিঙ্ক ইমপ্লিমেন্টেশন করতে দেওয়া হয়। ডেটাবেস লগার, ফাইল লগার, বুটস্ট্র্যাপ লগার, বিভিন্ন ধরনের লগার আমরা সেরিলগ দিয়ে ইমপ্লিমেন্টেশন করে থাকি। লিঙ্ক করি, এটা আমাদের সি শার্প কোর্সে আমরা কভার করে থাকি, এটা আমাদের এখানে আমরা সাধারণত কভার করি না আমাদের এসপি ডট নেট কোর্সে। তারপরে প্র্যাকটিক্যাল কমন ফিচার্স অফ ওয়েব ডেভেলপমেন্ট, সো এখানে আমাদের অল টাইপস অফ কন্ট্রোলস। তো ফর্ম অ্যাপ্লিকেশন নিয়ে, যেটা পুরানো, আমরা এমভিসি তে কাজ করাই, সো আমরা হচ্ছে গিয়ে ফর্ম অ্যাপ্লিকেশনের বিষয়গুলো করাই না। তারপরে হচ্ছে গিয়ে লগ ইন, সেন্ড মেইল, মেইলের ব্যাপার আমরা দেখাই। তারপরে লগ ইন, এবং এটা আমরা হচ্ছে গিয়ে ফুললি এসপি ডট নেট আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক যেটা, সেটা আমরা কমপ্লিটলি কাস্টমাইজ করে প্রফেশনাল লেভেলে কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখিয়ে থাকি। সো আমরা হচ্ছে গিয়ে জাস্ট লগ ইন না, এখানে আমরা পুরো ফিচারটা দেখাই। এখানে বোঝা যাচ্ছে না যে আসলে ওটা কোন লেভেলে করানো হচ্ছে বা আদৌ করানো হচ্ছে কিনা, বা ইভেন আমি এখন শিওর না যে এখানে আসলে এসপি ডট নেট কোর করানো হচ্ছে। অবশ্য উপরে নামে কোর এমবিসি আছে, সো কোরই করানো হচ্ছে। কিন্তু আচ্ছা, এন্ট্রি ফর্ম, সরি, এটা হচ্ছে গিয়ে ফর্ম অ্যাপ্লিকেশন না, আমি ভুল বলেছি। এটা হচ্ছে এন্ট্রি ফর্ম উইথ, এন্ট্রি ফর্ম বলতে অবশ্য কি বোঝানো হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না।
তো ফর্মের কথাটা থাকাতে আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো আপনার ফর্ম অ্যাপ্লিকেশন, কিন্তু যাই হোক এটা একটু কনফিউজিং যে কিভাবে জিনিসটা হচ্ছে। তারপরে ক্যাসকেডিং সার্চ, রেঞ্জ সার্চ, মাল্টিপল সার্চ, অটো কমপ্লিট সার্চ, ডেটা টেবিল সার্চ। তো এই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার না যে কিভাবে করানো হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিছু সার্চ রিলেটেড টেকনিক দেখানো হচ্ছে। তো আমাদের যেটা হয় ডেটা টেবিল সার্চ, এবং আমরা হচ্ছে গিয়ে অ্যাডভান্স সার্চ দেখাই, সেটার মধ্যে সবগুলোই কাভার হয়ে যাওয়ার কথা। মাল্টিপল সার্চ, রেঞ্জ সার্চ, এগুলো সবই সেখানে চলে আসার কথা। তারপরে হচ্ছে প্রজেক্টে চলে যাওয়া হচ্ছে। তো আমাদেরও প্রজেক্ট আছে। এসইও নিয়ে আমরা কথা বলি না, এসইও নিয়ে আমরা টোটালি কথা বলি না। ডিপ্লয়মেন্ট আমাদের দেখানো হয়। তারপরে টেস্টিং দা প্রজেক্ট, এখানে টেস্টিং বলতে কি ধরনের টেস্টিং করা হচ্ছে সেটা দেখানো হচ্ছে না। প্রোডাক্ট আর্কিটেকচার ডেভেলপমেন্ট দা প্রোডাক্ট, তো এটা আসলে প্রজেক্ট ডেভেলপমেন্টই। তো টেস্টিং নিয়ে ক্লিয়ার ধারণা নাই, আমরা ইন ডেপথে প্র্যাকটিক্যাল ইউনিট টেস্টিংটা দেখাই। ওয়েব হোস্টিং ডিপ্লয়মেন্ট সেগুলো আমরা দেখাই আমাদের এডাব্লিউএস এ, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে সেগুলো কিভাবে করতে হয় সেটাও দেখানো হয়, ডকারের মাধ্যমে কিভাবে করতে হয় সেটাও দেখানো হয়। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ট্রেলো সফটওয়্যার। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে গিট হাব প্রজেক্ট যেটা সেটা ব্যবহার করে থাকি, এবং সেটার মাধ্যমে প্রজেক্ট ডেভেলপমেন্ট করা হয়। জিরা আমরা দেখাই না, কারণ জিরা পেইড, এবং এটা এখন অনেকটা পুরানোই হয়ে গেছে। তো গিট হাবের প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিচার গুলো খুবই উন্নত হয়েছে রিসেন্টলি, এবং সেটা দিয়ে খুব সুন্দরভাবে গিট হাবের ভার্সন কন্ট্রোলিং এর সাথে যেহেতু কাজগুলো করা যায়, এজন্য আমরা ওটার মাধ্যমে করাই, এবং সেম জিনিস আপনি সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন, জিরাতে বা অন্যান্য কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে একইভাবে জিনিসটা করা হয়। এরপরে হচ্ছে মক ইন্টারভিউ এর ব্যাপারে দেখা যাচ্ছে, কভার লেটার রাইটিং। তো আমরা হচ্ছে গিয়ে সিভি রাইটিং এর ব্যাপারে আলাপ করি, ইন্টারভিউ কিভাবে দিতে হবে সেগুলোর ব্যাপারে আলাপ করি, এবং আমাদের এসপি.নেট কোর্সে যারা পাশ করে তাদের আমরা মক ইন্টারভিউ নিয়ে থাকি। ঠিক আছে, এবং আমরা সেখানে মক ইন্টারভিউ নেই, এবং মক ইন্টারভিউতে পাশ করলে, এটা ইন্টারভিউতে আমরা মক ইন্টারভিউ বলি না, ইনফ্যাক্ট ইন্টারভিউই বলি। এবং এই কোর্সে আমরা যা শিখাই তার সব কিছুর উপরে ইন্টারভিউ নেওয়া হয়। ওয়ান টু ওয়ান আমি ইন্টারভিউ নিয়ে থাকি, এবং ইন্টারভিউতে পাশ না করলে সাধারণত কোর্সে পাশ করা যায় না। সো এটা কোনো ডেমো না যে কেউ একজন দিল বা দিল না, হ্যাঁ এটা ম্যান্ডেটরি, মানে ফাইনাল প্রজেক্ট এবং ইন্টারভিউ দুইটার যে কোনো একটা মিস করলে কোর্সে পাশ করার কোনো সুযোগ নাই। এরপরে আমাদের আবার একটা আনপেইড ইন্টার্নশিপ 2 মাসের এই কোর্সের সাথে অফার করা হয়। যদি আপনি কোর্সে পাশ করেন তাহলে আপনি কোয়ালিফাইড, আপনাকে কেউ আটকাতে পারবে না সেটাতে অ্যাটেন্ড করা। অর্থাৎ 2 মাস এক্সট্রা আরো হচ্ছে গিয়ে কোর্সে আপনি ফুল টাইম শেখার সুযোগ পাচ্ছেন, হ্যান্ডস অন ওয়ার্ক করার মাধ্যমে, অফিসের মতো কাজ করার মাধ্যমে, রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার মতো করতে পারছেন। এটা সাধারণত কেউই দিচ্ছে না, এটা দেখা যাচ্ছে যে শুধু আমরাই দিয়ে থাকি। তারপরে সার্টিফিকেট এবং জব প্লেসমেন্টের ব্যাপারে বলা হচ্ছে। জব প্লেসমেন্ট এবং ইন্টারভিউর ব্যাপারে যেটা বলা হলো, যে আমরা কি করে থাকি, যে আমরা হচ্ছে গিয়ে গাইডলাইনটা দিয়ে থাকি, এবং বেশ কিছু সময় আমরা হচ্ছে গিয়ে সিভি রেফারও করে থাকি, কিন্তু এটা আমরা গ্যারান্টি দিয়ে বলি না, কারণ আমরা কোনো ধরনের লায়াবিলিটি নিতে চাই না। কোনো একজন স্টুডেন্ট সে যদি আমাদের কোর্স থেকে যথাযথভাবে পাশ না করে আমরা তাকে অবশ্যই রেফার করব না। যদি পাশ করে তাও আমরা রেফার নাও করতে পারি, কারণ কি, যদি কোনো কোম্পানি এই মুহূর্তে আমাদের কাছে ডেভেলপার না চায় তাহলে আমরা কিভাবে তাকে হচ্ছে গিয়ে জোর করে জব প্লেসমেন্টের জন্য পাঠাবো? সব কোম্পানি সব সময় রিক্রুট করে না, তাই না? তো যদি কোনো কোম্পানি রিক্রুট না করে, ভালো কোনো কোম্পানি থেকে যদি অফার না আসে, এই মুহূর্তে যদি তাদের রিক্রুটমেন্টের কোনো প্ল্যান না থাকে, তাহলে আমরা কিভাবে হচ্ছে গিয়ে সেখানে প্লেসমেন্টের জন্য পাঠাবো, ইন্টারভিউর জন্য পাঠাবো? যখন তারা আমাদের কাছে লোক চায় তখন আমরা অবশ্যই সেটা দেই, যদি কোম্পানি আমাদের পছন্দ হয়ে থাকে। প্রথমে আমরা দেখি যে কোম্পানিটা আমাদের পছন্দ হচ্ছে কিনা, তারপরে আমরা সেটা দিয়ে থাকি। সো এই গেল হচ্ছে গিয়ে আমাদের ইনফো সিস্টেম লিমিটেড। তারপরে আসছে ওস্তাদ। ওস্তাদ এখন আপনারা জানেন যে খুবই পপুলার এবং খুব ভালো করছে তারা। তাদের কার্যক্রম, অফার, মার্কেটিং সবকিছু টপ নচ, তারা খুব সুন্দরভাবে হচ্ছে মার্কেটিং করে, এবং তাদের প্ল্যাটফর্ম খুবই কমার্শিয়াল এবং প্রফেশনাল ভাবে তারা কাজগুলো করে থাকে বাংলাদেশে। তো আই থিংক এটা তাদের একটা ফ্রি কোর্স, এটা আসলে ফ্রি ক্র্যাশ কোর্স, এটা দেখলে আসলে চলবে না। লেটসে আমরা তাদের মেইন পেজ থেকে দেখি যে তাদের ASP.NET এর কোনো কোর্স, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট উইথ ASP.NET কোর, আই থিংক এটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি এটা তাদের কোর্স। তো কোর্স ফি অনেক কম, 8,000 টাকা, যেটা আমাদের C# কোর্সের সমতুল্য। যদিও এখানে C# টপিক থাকবে বলে আমার মনে হয় না, তবে এখানে ASP.NET কোর এর উপরেই টপিক দেওয়া হচ্ছে, এবং 8,000 টাকাতে আপনি হচ্ছে গিয়ে সম্পূর্ণ কোর্সটা করতে পারছেন, এবং উপরে লেখা আছে লাইভ কোর্স,
মানে হচ্ছে যে এটা ভিডিও রেকর্ডেড না, লাইভ ক্লাস দেওয়া হচ্ছে। সো এখানেও জব প্লেসমেন্ট সাপোর্টের কথা বলা হয়েছে। জব প্লেসমেন্ট সাপোর্টের ব্যাপারটা আমি ব্যাখ্যা করলাম আমরা কিভাবে দিয়ে থাকি এবং আমাদের পয়েন্ট অফ ভিউটা কি এবং অন্যরা কিভাবে দিচ্ছে। অনেক সময় এটা আসলে ক্লিয়ার না। বাট যেটা বললাম যে গাইডলাইন দেওয়া, হেল্প করা, সিভি রাইটিং থেকে শুরু করে সবকিছু এটা দেওয়া সম্ভব, কিন্তু কোনো কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা করে দিতে হবে বা জবের ব্যবস্থা করে দিতে হবে, এটা যদি কোনো কোম্পানি বলে থাকে তাহলে এটা তাদেরকে লাইবিলিটি নিতে হবে এবং তাদের এটা কমিটমেন্ট রাখতে হবে। আমরা এই দায়িত্বটা নিতে রাজি না, আমরা চেষ্টা করতে রাজি, বাট আমরা গ্যারান্টি দিব না। এই জন্য আমরা এটাকে অফার হিসেবে মেনশন করি না, কারণ যদি এভাবে আমরা বলে দেই তাহলে আমাকে অবশ্যই ডেলিভার করতে হবে। কোনো একটা স্টুডেন্ট যদি এসে বলে আমার জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দেন আর আমি সেটা তখন ম্যানেজ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কথার বরখেলাপ হয়ে যাবে। সো এটা আমরা করছি না। আর এখানে সিট সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে লাইভ ক্লাসে। আমি ঠিক বুঝলাম না যে এখানে 88টা সিট দেখা যাচ্ছে বাকি। সাধারণত আমাদের কোর্সে 40-50 জনের বেশি স্টুডেন্ট হয় না, সাধারণত অ্যাভারেজে 40 জন স্টুডেন্ট হয়ে থাকে। 35, 40, 45 এর ভিতরেই সাধারণত আমাদের থাকে। এত স্টুডেন্ট হলে লাইভ ক্লাস নেওয়াটা একটু ডিফিকাল্ট আমার মনে হয়। লাইভ ক্লাসের যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে প্রশ্ন উত্তর। আমি যখন একটা টপিক আলাপ করতে থাকি তখন স্টুডেন্টরা সাধারণত হচ্ছে গিয়ে প্রশ্ন করে। এখন আপনারা বলতে পারেন যে না, আমি লাইভ ক্লাসে হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে করে দেখালাম আর হচ্ছে গিয়ে প্রশ্ন উত্তর পরে সাপোর্টের সময় বা ক্লাসের শেষে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করা যায় কিনা। এটা অনেক সময় যায়, আমরাও সাজেস্ট করি যে ক্লাসের শেষে প্রশ্ন করতে, আর সাপোর্টে তো প্রশ্ন করাই যায় বা পরবর্তীতে অফলাইনে প্রশ্ন করা যায়। আমাদের ডিসকর্ড চ্যানেল আছে, সেখানে প্রশ্ন করা যায়, ফোনের মাধ্যমেও প্রশ্ন করা যায় শিক্ষকের সাথে। অর্থাৎ আমি যেহেতু ক্লাস নিয়ে থাকি তাই আমি হচ্ছে গিয়ে ফোনের মাধ্যমে কথা বলে শিক্ষার্থীদের কি সমস্যা পরামর্শ সেটা সব সময় অল টাইম দিয়ে থাকি। কোনো পার্টিকুলার ফিক্স টাইমে না যে এটা আজকে শুক্রবার দিন এতটা সময়ই করতে হবে, এনি ডে এনি টাইম তারা করতে পারে। তো এটা হচ্ছে গিয়ে করার অপশন থাকার পরেও ক্লাস টাইমে হাত তুলে প্রশ্ন করার অপশন আছে, যেটা লাইভ ক্লাসে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে করে আসছি। যে কোনো স্যার যদি একটা টপিক শেখায় সেই সময় যদি তার মনে একটা প্রশ্ন জাগে যে এই জিনিসটা আমি ঠিক বুঝলাম না বা এই জিনিসটা আর সাথে সম্পর্কিত সম্পূরক কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তাকে সেই প্রশ্নটা জিজ্ঞাসা তখনই করতে হবে। যদি পরে করে তাহলে আবার প্রথম থেকে সবকিছু বুঝিয়ে আসার প্রয়োজন পড়তে পারে। তো যদি ক্লাসে অনেক বেশি শিক্ষার্থী থাকে তাহলে অনেক বেশি প্রশ্ন আসতে পারে এবং ক্লাসের ডিউরেশন ফিক্সড রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবং লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছি 9টা থেকে 10:30, এটা আমি জানি না যে রমজানের জন্য কিনা। 1.5 ঘন্টা ক্লাস তো, এবং শুক্র এবং রবিবার 2 দিন হচ্ছে। তো যদি এতগুলো স্টুডেন্ট থাকে, সিট বাকি আছে 88টা, তো হয়তো বা 100টা হয়তো বা হতে পারে স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু লাইভ ক্লাস কন্ডাক্ট করাটা আসলে প্রপার হবে না বলে আমার মনে হয়। বাট এটা তাদের ব্যাপার, ওস্তাদ তারা নিশ্চয়ই এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়ে বা চিন্তা ভাবনা করে কাজ করে। এটা আমার নিজস্ব অপিনিয়ন, আমি তাদেরকে এটার জন্য কোনো ধরনের ব্লেম দিচ্ছি না বা আমি না জেনে না বুঝে কোনো ধরনের কমেন্ট করছি না। আমার একটা আশঙ্কার কথা আমি জাস্ট তুলে ধরছি। বাকিটা হয়তো আপনারা নিজেরা শিক্ষার্থী হিসেবে যাচাই করতে পারবেন। সো এখানে কারিকুলামটাই আমরা দেখতে যাই, কারিকুলাম নিয়ে আমাদের মেইন উদ্দেশ্য। তো কারিকুলামে প্রথমে আছে শুরুর আগে। তো শুরুর আগে তারা বেশ কিছু ভিডিও রেকর্ডেড কোর্স দিয়ে দিচ্ছে। আমরা সাধারণত টুল ইনস্টলেশনের ব্যাপারে কিছু ভিডিও রেকর্ডেড কোর্স ভিডিও দেই আর কি, রেকর্ডেড ভিডিও দেই। বাট আমরা সামনে ভবিষ্যতে প্ল্যান করছি আমি যে বেশ কিছু টপিক ভিডিও রেকর্ডেড হিসেবে শেয়ার করার চেষ্টা করব। তারপরে হচ্ছে গিয়ে প্রি রিকুইজিট বেসিক ওপি এবং এন্টিটি ফ্রেমওয়ার্কের বেসিক্স গুলো এখানে, মডেল ভিউ কন্ট্রোলার এবং মাস্টারিং এন্টিটি ফ্রেমওয়ার্ক এমভিসি। সো এন্টিটি ফ্রেমওয়ার্ক এমভিসি, এটা একটা টাইটেলটা অদ্ভুত লাগলো, বাট এখানে দেখাই যাচ্ছে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এবং এমভিসি এই দুইটা নিয়ে আসলে এই টপিকটা। তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্রডেনিং বেসিক্স ফান্ডামেন্টাল ডটনেট কোরের, তারপরে হচ্ছে গিয়ে ওয়েব সেটআপ, ফার্স্ট অ্যাপ, এগুলো তো এগুলো আমরাও করাই থাকি। তারপরে হচ্ছে মাস্টারিং এমভিসি ইন এসপি.NET কোর। তো এখানেও অত ডিটেল না থাকলেও আমরা বুঝতে পারছি যে যে টপিকগুলো আমরা করিয়েছি এবং অন্যরাও করাচ্ছে, ডিপেন্ডেন্স ইনজেকশন, মডেল ভ্যালিডেশন, রেজর, ভিউ, প্যাটার্ন, রাউটিং, এগুলা সবাই করাচ্ছে, এগুলো করাতেই হবে। তারপরে হচ্ছে গিয়ে বেসিক টু অ্যাডভান্স, এখানে লিঙ্ক অ্যান্ড এসপি.NET কোর, যেটা বললাম যে লিঙ্কের টপিকটা এবং সি শার্পের অ্যাসিঙ্ক অ্যাওয়েট এরকম কিছু টপিক সি শার্পের আমরা আমাদের সি শার্প কোর্সে আলাদা করে করাই। তো এএসপি.NET এ আমরা এটা আনি না। এএসপি.NET এর রিফ্লেকশনের টপিকটা নিয়ে নতুন ফিচার নিয়ে সি শার্পে সাধারণত আমরা আলাপ করে থাকি। লগিং আছে এখানে, যদিও কোন লগারটা ব্যবহার করা হচ্ছে বলা হচ্ছে না, বাট আমরা যেটা সবচেয়ে পপুলার সেরিলগ সেটা ব্যবহার করে থাকি।
অথেন্টিকেশন, অথরাইজেশন এখানে কেন আসলো? সিকিউরিটি বেসিক্স, আচ্ছা এখানে সিকিউরিটিটা এখানে চলে আসছে, বাট লগিং এবং সিকিউরিটি বেসিক্স এটা এনিওয়ে যেভাবে তারা রাখতে চাচ্ছে। তো তারপরে হচ্ছে সিকিউরিটি বেসিক্স, অথেন্টিকেশন, অথরাইজেশন, এখানে ডিটেল নাই, বা ডিটেল না থাকলেও আমরা ধরে নিতে পারি যে আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক নিশ্চয়ই তারা করাবে। তো আমরা ওখানে আবার ডিটেল বলেছি যে আইডেন্টিটি ফ্রেমওয়ার্কে আমরা বেশ ব্যাপক ডিটেল দিয়েছি, যেহেতু এটার মধ্যে আসলে শর্টকাটে করানো এবং ডিপতে করানো এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরে কোর প্রজেক্ট সম্পর্কে আরো বলা হচ্ছে। তারপরে মাস্টারিং লাইব্রেরিজ এন্ড সিআই/সিডি ফ্রেমওয়ার্ক, তো থার্ড পার্টি লাইব্রেরিজ নোগেটের মাধ্যমে আমরাও করে থাকি। ভার্সন কন্ট্রোলিং এর ব্যাপারে আমরাও ইন ডেপথে আলাপ করি, বাট আমাদের যেমন গিট ফ্লো নিয়ে আলাপ করা হচ্ছে, তারপরে হচ্ছে গিটের কমান্ড নিয়ে আলাপ করা হচ্ছে, তারপরে আপনার এসএসএইচ মোডে কিভাবে কাজ করতে হবে সেগুলো দেখানো হয়। বিশেষ করে গিট ফ্লোটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমাদের হাইলাইটেড টপিক, এটা আমরা দেখাই থাকি। তারপরে হচ্ছে মার্জ কনফ্লিক্ট, পুল রিকোয়েস্ট তৈরি করা, এই জিনিসগুলো এখানে মেনশন করা নাই। সিআইসিডি বেসিক্স আছে, সিআইসিডির বেসিক্স নিয়ে আমরা কিছু কাজ ইন্টার্নশিপের সময় করে থাকি, কোর্সকালীন সময় হালকা পাতলা কিছু আলাপ করা হয়, কিন্তু সাধারণত খুব বেশি সময় থাকে না আমাদের এটা নিয়ে আলাপ করার। তো এরপর আরো দেখি ডেটা হাউজিং, তো ডেটা হাউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক, লিঙ্ক, রিলেশনাল, এগুলো আছে, তো আমরা এগুলো আমাদেরটার মধ্যেও থাকে, সবারই থাকে। তারপরে রেস্টফুল সার্ভিসেস, এটা সাধারণত যেটা আমরা আমাদের ওয়েব এপিআই তে করে থাকি, এখানেও সেটা হচ্ছে জেডাব্লিউটি ওঅথ, তো আমরা হচ্ছে গিয়ে জেডাব্লিউটি টা করাই সাধারণত, ওঅথ টা আমরা করাই না। তারপরে হচ্ছে গিয়ে বিজনেস লেয়ার, সো এগুলো নিয়ে আমাদের আলাপ করা হয়, কিন্তু আমরা স্পেসিফিক্যালি ক্লিন আর্কিটেকচার ফলো করি, সো এই জন্য আমাদের বিজনেস সরি বিল্ডিং বিজনেস লজিক লেয়ার থাকে না, ডেটা অ্যাক্সেস লেয়ার থাকে না, এটা হচ্ছে থ্রি টায়ার আর্কিটেকচার বা এন্টায়ার আর্কিটেকচারে করানো হয়ে থাকে। আগে আমরা এন্টায়ার বা থ্রি টায়ার আর্কিটেকচার করতাম, এখন আমরা ক্লিন আর্কিটেকচার করাই। তো এখানে অবশ্য খুব ডিটেইল বলা হয় নাই যে কি করা হয়ে থাকে। তারপরে ইমপ্লিমেন্টিং অ্যান্ড টেস্টিং বিজনেস লজিক, সো এখানে টেস্টিং এর ব্যাপারে বলা হয়েছে, যদিও খুব সিম্পলি বলা হয়েছে, ডিটেইলে বলা হয় নাই যে টেস্টিংটা কি ইউনিট টেস্টিং করা হচ্ছে কিনা, মকিং করা হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের সিলেবাসে আবার আমরা দেখতে পাচ্ছি যে আছে। যেমন আমরা যদি এখানে যাই টেস্টিং এর ব্যাপারে, আহ, আচ্ছা টেস্টিংটা হচ্ছে গিয়ে কোথায় গেল, সার্চ করে দেখি। হ্যাঁ, সো টেস্টিং এসপি ডট নেট প্রজেক্ট, এখানে আন্ডারস্ট্যান্ডিং ইউনিট টেস্ট গুড প্র্যাকটিসেস, অটো মক ব্যবহার করে থাকি আমরা মকিং এর জন্য, তারপর কোড কাভারেজ এবং শুডলি, এরকম লাইব্রেরি গুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই ব্যাপারগুলো এখানে আমরা বলে দিয়েছি, এখানে অবশ্য ওরকম ডিটেলটা নাই। আহ তারপরে হচ্ছে এপিআই রেট হ্যান্ডলিং, লিমিটিং, থ্রটলিং, তো আমরা কোর্স অ্যাপ্লাই করার ব্যাপারটা দেখিয়ে থাকি। আহ, কিন্তু আমাদের যে এপিআই সেটার মধ্যে থ্রটলিংটা আমরা দেখাই না, কিন্তু এরর হ্যান্ডলিং আমরা দেখাই। তারপরে হচ্ছে এপিআই সিকিউরিটি, যেখানে আমরা কর্স দেখিয়ে থাকি। তারপরে বিভিন্ন ধরনের সিকিউরিটি ব্যাপারে যে ইস্যুগুলো আছে সেগুলো তো আমরা অথরাইজেশন, অথেন্টিকেশনের মধ্যে দেখে থাকি, বললামই অলরেডি, জেডাব্লিউটি টোকেন এটাও দেখে থাকি, শুধু ও অটটা এবং ওপেন আইডিটা আমরা দেখাই না, এটা এখানে এডিশনালি আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার সিআইসিডি পাইপলাইন, তো ডকার আমরা দেখিয়ে থাকি, কুবারনেটিস আমরা দেখাই না। না দেখানোর পিছনে উদ্দেশ্য একটাই, যে সেটা হচ্ছে যে আমরা এসেনশিয়াল, যেটা আসলে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য জরুরি, সেটার উপরে আমরা ফোকাসটা দিয়ে থাকি। কুবারনেটিস একটা ভাস্ট টপিক, কুবারনেটিসে যদি আমরা ঢুকে যাই, বা সিআইসিডি পাইপলাইন, এটা অনেক ভাস্ট একটা টপিক, বেসিকটা দেখানো যেতে পারে, এবং আমাদের ইন্টার্নশিপে আসলে গিটহাব অটোমেশনের মাধ্যমে সেটা আমরা দেখিয়ে থাকি। এখানে অবশ্য উল্লেখ করা হয় নাই যে সিআইসিডিটা আসলে কিসের মাধ্যমে দেখানো হচ্ছে। যদি গিটহাবের মাধ্যমে দেখানো হয়ে থাকে তাহলে সেটা আমরা আমাদের ইন্টার্নশিপের মধ্যে করিয়ে থাকি। কিন্তু এটা হচ্ছে গিয়ে ইন্টার্নশিপেও আমরা অনেকটা টাস্ক হিসেবে দিয়ে থাকি, একদম বেসিক থেকে যে দেখাই দেই তা না, গাইডলাইন দেই, স্যাম্পল দেই, টাস্ক হিসেবে দেই, কিন্তু একদম ক্লাস নিয়ে করাই ইন্টার্নশিপটা আসলে ক্লাসের মতো না, ওটা প্র্যাকটিক্যাল কাজের মতো, বাট ওটা নিয়ে আমরা কাজ করি আর কি ইন্টার্নশিপে। কিন্তু কুবারনেটিসটা আমরা টোটালি ধরি না। কুবারনেটিস এবং সিআইসিডি পাইপলাইন গিটহাবে আমরা যতটুকু দেখার সেটুকু দেখি, কিন্তু এটাকে পুরাপুরি সিআইসিডি পাইপলাইন আমরা বলবো না। তো লগ ইন করা, এগুলো আমরা দেখি। মনিটরিং, অ্যাপ্লিকেশন মনিটরিং, এটা আমরা দেখি না, আমাদের কোর্সে এটা নাই এই মুহূর্তে, হেলথ চেকিং এবং মনিটরিং। তবে এডাব্লিউএস এ আমরা হচ্ছে গিয়ে জিনিসটা নিয়ে আলাপ করি। আহ, সেখানে এডাব্লিউএস এ বিল্ট ইন ভাবে হচ্ছে গিয়ে হেলথ চেক মনিটরিং এর বেশ কিছু জিনিস থাকে, সেটা আমরা এডাব্লিউএস এ দেখে থাকি। তো এখানে আমরা জানি না যে এডাব্লিউএস বা ক্লাউড কম্পিউটিং নিয়ে কোনো আলাপ হয় কিনা বা হচ্ছে কিনা, এভাবে বোঝা যাচ্ছে না। বাট স্ক্র্যাচ থেকে আমরা হচ্ছে গিয়ে মনিটরিং আর ইয়াটা করি না। তারপরে হচ্ছে কোর এপিআই, ওয়েব এপিআই নিয়ে আমরা কাজ করি, গ্রাফ কিউএল নিয়ে আমরা বলি না, সিগন্যালার নিয়েও আমরা আপাতত বলছি না, ভবিষ্যতে এটা অ্যাড হতে পারে, বাট আমরা বলি না, গ্রাফ কিউএল নিয়ে বলি না, সিগন্যালার নিয়ে আমাদের সিলেবাসে কোনো টপিক এই মুহূর্তে নাই।
তারপরে হচ্ছে বিল্ডিং অ্যান্ড মনিটরিং এপিআই, যেটা বললাম আমরা এই টপিকটা আসলে সম্পূর্ণটাই অনেকটা এডাব্লিউএস এর দিকে দিয়ে দিই, যে আমরা এডাব্লিউএস এর মাধ্যমেই আমাদের অ্যাপ্লিকেশনের স্কেলেবিলিটি এবং পারফরমেন্সটা কন্ট্রোল করার দিকে যাই, এবং আমরা ম্যানুয়ালি এই জিনিসগুলা সাধারণত করি না, বা আমাদের কোর্সে দেখানোর সময় আসলে থাকে না। তারপর কোড ক্যানিয়ন এবং মার্কেট প্লেস থেকে ইনকাম, এই ধরনের কোনো কিছু আমরা দেখাই না। আমরা সাধারণত হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং বা কোড ক্যানিয়ন মার্কেট প্লেস থেকে কাজ করার ব্যাপারে ইন ডেপথে বলি না, বাট ফ্রিল্যান্সিং এর ব্যাপারে কিছু গাইডলাইন দেওয়া হয় যে ফ্রিল্যান্সিং করতে হলে কিভাবে আমাদের কাজ করা উচিত, শেখা উচিত। এই ব্যাপারে কিছু কাজ আমরা করি, যেমন আমরা ট্র্যাকার টুল দিয়ে আওয়ার লগিং করা বা কাজ করা, এই প্র্যাকটিস গুলো করাই থাকি। কিন্তু আমরা হচ্ছে গিয়ে সফটওয়্যার কিভাবে সেখানে বেচতে হবে সেটার ব্যাপারে আমাদের কোনো ধরনের মডিউল নাই। এরপরে একটা খুব সুন্দর টপিক তারা অ্যাড করেছে, এআই দিয়ে কমপ্লিট প্রজেক্ট। তো এখানে এআই দিয়ে কাজ করা, গিটহাব কোপাইলট ইউজ করা, কার্সর ইউজ করা, এগুলোর ব্যাপারে একটা ইন্ট্রো মডিউল তাদের আছে। যদিও এটা কতটুকু এখানে পুরো প্রজেক্টটা করা হবে এটা দিয়ে বোঝানো হয়েছে বা দেখানো হয়েছে। তবে আমরা এই জিনিসটাতে একটু ডিসকারেজ করছি আমাদের স্টুডেন্টদেরকে, যে আমরা প্রথমে চাই যে তারা হচ্ছে গিয়া এআই দিয়ে কাজ শুরু না করুক। তবে এআই সম্পর্কে জানতে এবং কাজ করতে আমরা অবশ্যই সব ডেভেলপারদেরকে উৎসাহিত করব, এবং তারা করবে ভবিষ্যতে, এটা আমরা চাই। বাট ইনিশিয়ালি আমরা চাই না যে আমাদের ডেভেলপাররা বেশি এআই ব্যবহার করুক শুরুর দিকে। প্রথমে আমরা চাই যে তারা হাতে কলমে ভালো মতো আগে কাজগুলো করা নিজেরা আয়ত্ত করুক। যখন তারা পুরোপুরি শিখে ফেলবে, তারপরে কাজ হচ্ছে এআই দিয়ে নিজেদের কাজগুলোকে অপটিমাইজ করা এবং দ্রুত করা। তো এটার একটা ইন্ট্রো থাকলে খারাপ না, যে আমরা এআই কিভাবে ব্যবহার করতে পারি, এটা দিয়ে কিছু কিছু জিনিস আমি দেখাই ও আলাপও করি যখন আমরা কোড করি। এ ব্যাপারে এআই দিয়ে কি কি হেল্প করা যায়, চ্যাট জিপিটির মাধ্যমে কিছু কিছু সময় ক্লাস টাইমেও হচ্ছে আমি বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন উত্তর অ্যান্সার বের করে নিয়ে আসি। কিন্তু এটার ব্যাপারে আমাদের কোনো ক্লাস নাই, এটা আমাদের একটা লিমিটেশন। ভবিষ্যতে হয়তোবা আমরা এই ধরনের কোনো একটা মডিউল অ্যাড করতে পারি, এটা একটা গুড ইনিশিয়েটিভ হিসেবে আমি দেখছি। সো এগুলো হচ্ছে গিয়ে তাহলে দেখা যাচ্ছে যে ওস্তাদ তাদের সিলেবাস, তাদের যে প্রাইসিং এবং যে সিলেবাস, সেটার মধ্যে আমরা তাহলে ল্যাকিংস আমাদের সাথে কি দেখতে পাচ্ছি, এডাব্লিউএস সম্পর্কে বা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে কিছু নাই। ডকার নিয়ে তারা আলাপ করেছে কিছু, ডকার নিয়ে আমরা অবশ্য এক্সটেন্সিভলি আলাপ করি। ডকারের ইমেজ বিল্ড করা, এগুলোর উপরে অ্যাসাইনমেন্ট থাকে, প্রজেক্ট ডকারাইজ করা, এগুলো অ্যাসাইনমেন্ট থাকে। ফাইনাল প্রজেক্ট আমাদের যেটা, সেটা ডকারাইজ করে স্টুডেন্টদেরকে সাবমিট করতে হয়। মাল্টি কন্টেইনার বেস করে কিভাবে হচ্ছে গিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশন রান করতে পারি, এগুলো আমরা হ্যান্ডস অন হচ্ছে গিয়ে কোর্সে আলাপ করে থাকি। তো এই জিনিসগুলো আমি এখানে পুরোপুরি আইডিয়া পাচ্ছি না যে তারা করাচ্ছে কিনা। শুধু ডকার যদি আলাপ করা হয়ে থাকে বা ডকারে ডিপ্লয় করে দেখানো হয়ে থাকে, তাহলে এটা কিছুটা সিম্পলিস্টিক হবে আমাদের থেকে। বাট ডকারের টপিকটা এখানে আছে। তারপরে সলিড প্রিন্সিপাল বা ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইন প্যাটার্নস, ওপি কনসেপ্ট, রিফ্লেকশন, এই টপিকগুলো এখানে নাই। তারপরে হচ্ছে গিয়ে আপনার ইউনিট টেস্টিং, টেস্টিং এর ব্যাপারে হালকা একটা টপিক ছিল, কিন্তু ইউনিট টেস্টিং এক্সটেন্সিভলি করানোর ব্যাপারে কোনো সিমটম আমি আসলে দেখতে পাই নাই। থাকতেও পারে, নাও থাকতে পারে, ক্লিয়ার হচ্ছে না। ক্লাউড কম্পিউটিং এর ব্যাপারে টপিকটা নাই। তো এই ধরনের কিছু টপিক যেগুলো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টপিক হিসাবে আসলে আমাদের কোর্সে ইনক্লুড করেছি, যে একটা কম্বাইন্ড কম্বো প্যাকেজ, সেই জিনিসটা আসলে না এখানে মূলত। তারপরও বেশ কিছু জিনিস এসেছে, এসপি ডট নেট এর উপরে বেস করেই জিনিসগুলোকে আনা হয়েছে, ডেভেলপমেন্টকে এসপি ডট নেট উপরে বেস করে আনা হয়েছে। বাট আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসলে আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে মোটিভেট করার চেষ্টা করছি, তাই আমরা কিছু এডিশনাল জিনিস রাখছি যেটা তাদের সাথে আমাদের ডিফারেন্স আছে। আমাদের স্টুডেন্ট সংখ্যা অবশ্যই হচ্ছে গিয়ে এত বেশি হয় না। 100-র মতো স্টুডেন্ট যদি আমরা ভর্তি নেই, তাহলে আমরা কোর্স ফি অবশ্যই বেশ কমিয়ে ফেলতে পারতাম। আমরা 10-15 হাজারের মধ্যেও অন্তত নিয়ে আসতে পারবো বলে আমরা আশা করি। কিন্তু আমাদের স্টুডেন্ট সংখ্যা অ্যাভারেজে 40-এর মতো থাকে, তো সেটার জন্য আমাদের কোর্স ফিটা বেশি থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা কিন্তু সাপোর্টটা ভালো পাচ্ছে, যে তাদেরকে আমরা তাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো দেখার, তাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার, তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার ক্লাস টাইমে বেশি সুযোগ সুবিধা পাই। এবং টিচার হিসেবে আমি নিজেই জিনিসটা করছি, কোনো জুনিয়র বা কোনো লেস এক্সপিরিয়েন্সড কারো হাতে সাপোর্টের দায়িত্ব দেওয়া হচ্ছে না, আমি নিজে পার্সোনালি করছি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ হচ্ছে স্টুডেন্টদের যে প্রশ্ন বা কনসেপ্ট গুলো থাকে, সেগুলো ক্লিয়ারলি অ্যান্সার করতে পারাটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওগুলাই কিন্তু তাদের প্রবলেম। স্টুডেন্টের মাথায় কি চলছে, সে আসলে কি ভাবছে, সেই জিনিসটা যদি হচ্ছে গিয়ে একজন টিচার বুঝতে পারে, তাহলে কিন্তু প্রপারলি তাকে অ্যান্সারটা দিলে তার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা একটু অনভিজ্ঞ, তারা কিন্তু ওই অ্যাঙ্গেলে জিনিসটা করতে পারে না।
এটা কিন্তু আমি যখন ইন্টারভিউ নেই, সিনিয়র ডেভেলপার বা টিম লিডদেরও যখন ইন্টারভিউ নেই, তারাও কিন্তু অনেক কিছু ক্লিয়ারলি অ্যান্সার করতে পারে না। এটা তারা যে পারে না, তাহলে তারা কিভাবে অন্যদেরকে শেখাবে, তাই না? তো এটা আসলে অভিজ্ঞতা অনেক বেশি হলে আপনি অনেক অ্যাঙ্গেলে জিনিসটা করতে পারবেন, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমি কোনো জুনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার দিয়ে সাপোর্ট দেই না। আমি নিজেই হচ্ছে গিয়ে স্টুডেন্টের সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে চাই। অনেক সময় স্টুডেন্টরা নিজেরা সেলফ স্টাডি গ্রুপ করতে চাইলেও আমি তাদেরকে বলি যে আপনারা সব প্রশ্নের অ্যান্সার আমার কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদেরকে রাইট অ্যান্সারটা দিতে পারবো। তো যাই হোক, এরপরে আমরা যাই হচ্ছে গিয়ে কুইক এক্সপার্ট ইনফোটেক নামে আরেকটা কোম্পানি দেখতে পাচ্ছি। তো এটা রুপিতে যেহেতু দেওয়া হয়েছে, আমার মনে হয় না এটা বাংলাদেশি কোম্পানি, সো আমরা এটা ইগনোর করতে পারি। এটা নাম্বারও দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট না। তো আমরা যেগুলো গুগল সার্চে দেখেছিলাম, তার মধ্যে আমরা 4টা কোম্পানি টপ থেকে পেয়েছি সার্চের মধ্যে, যেগুলো হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে আসছে প্রথম পেজে। আর কোনো কিছু আমরা তেমন দেখতে পাচ্ছি না। সো এর পরের পেজও আমরা খুব আশানুরূপ কিছু দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না। আহ, একটা এখানে লাস্ট ট্রাই করে দেখি, বেস্ট এসপি ডট নেট ট্রেনিং ইনস্টিটিউট ইন ঢাকা। কিন্তু দেখে আমার কোনোটাই তেমন সুবিধাজনক মনে হচ্ছে না। সো আমরা মনে করি আর ভিডিও লম্বা না করে এখানেই শেষ করতে পারি। সো আপনারা এখন আপনাদের নিজেদের চিন্তা ভাবনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন কোথা থেকে আপনারা ASP.NET শিখবেন। এবং আমি মনে করি যে সবাই ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করছে। আমি কাউকেই ডাউনগ্রেড করতে চাই না, কাউকেই ছোট করতে চাই না। প্রত্যেকেই তার সাধ্যমতো চেষ্টা করছে। আমাদেরও অনেক কিছু ইমপ্রুভ করার স্কোপ আছে। আমি ভবিষ্যতে নেক্সট .NET ব্যাচ হচ্ছে আমাদের 12তম ব্যাচ। 13তম ব্যাচ থেকে আমার নিজস্ব কিছু প্ল্যান আছে কোর্সগুলোকে আরো ঢেলে সাজানোর। তো সেখানে হয়তো আরো কিছু পরিবর্তন আমার নিয়ে আসার ইচ্ছা আছে। তো এরকম ইমপ্রুভমেন্ট করার সবারই স্কোপ আছে। সবাই দেশের জন্য কাজ করছে, সবাই দেশের জন্য সফটওয়্যার ডেভেলপারদেরকে তৈরি করার জন্য কাজ করছে, তাদের ভালোর জন্য কাজ করছে। এবং সব জায়গাতেই আপনাদের চেষ্টা করা উচিত, শেখার চেষ্টা করা উচিত, সবার থেকেই চেষ্টা করা উচিত। আমার কাছ থেকে হয়তো কিছু শিখবেন, অন্য আরেকজন শিক্ষকের কাছ থেকে হয়তো আবার সেটা শিখবেন যেটা আমি শেখাতে পারলাম না। তো এখানে কাউকে নিয়ে তর্ক বিতর্কের কিছু নাই, কিন্তু আমি একটা তুলনা করলাম আপনাদের সুবিধার জন্য যে আসলে প্রস এন্ড কনস গুলো কি কি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এর থেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।